নমস্কার, বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল থেকে আমি শুভ্রা সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য সুচিত্রা ভট্টাচার্যের কতগুলো অনবদ্য গল্পের ভেতর একটি গল্প, বিকেল ফুরিয়ে যায়, এটা শোনাবো। স্কুল থেকে বেরিয়ে মিনিট 15 হাঁটার পর গলির মুখে এসে দুজন দুদিকে, মানসী মানে মানি ও মায়ে, আর আমি ডান দিকে ঘুরে বাঁদিক ধরে সোজা এক ছুটে বাড়ি ঢুকতেই কাঁধের ব্যাগ ছিটকে গেল খাটের ওপর। ভেতর বারান্দার চেয়ারে বসে ঝড়ের গতিতে খোলা হয়ে গেল কালো রঙের ব্যালোরিনা জুতো, নেল বর্ডার দেয়া নাইলনের মোজা, হুরদুম করে হাত দুটো খুলে ফেলছে নীল সাদা ইউনিফর্ম, নীল কাপড়ের বেল্ট মুখ থুবড়ে পড়ল চৌকাঠের পিঠে। খোলার থেকে তাড়াতাড়ি পরে নিচ্ছি কুলোর কানওয়ালা বুলগানিন জামাটা। মা এসে সামনে দাঁড়াবার আগেই পুট পাট বোতাম লাগিয়ে ফেলেছি। কি হচ্ছেটা কি অপু? এইভাবে জামা কাপড় ছুঁড়ে ছুঁড়ে ফেলে? এত বড় একটা ধিঙ্গি মেয়ে, ওঠা সব পাট করে তুলে রাখ। হে দেখো, বেলটাকে কেমন ছিটকে ফেলে দিয়েছে। কাল স্কুলে যাওয়ার আগে কেঁদে দেখিস যে মা আমার বেল্ট পাচ্ছি না বলে। রতনের মা তুলে রাখবে, আমাকে চটপট খেতে দাও, জলদি কুইক। কেন, কি এমন ঘোড়ায় জিদ দিয়ে এসেছিস শুনি? বলার সময় নেই, একটা শব্দও এখন সময়ের অপচয়। হাতের চঞ্চল আঙুলগুলো ঘুরে বেড়াচ্ছে খাবার টেবিলের গায়ে। ঢাকা বাটির বুকে নাক ঝুঁকে পড়ল। এ কি, মাছ রাখুনি? ভাত খাবো কি দিয়ে? কে তোমাকে আজ ভাত দিচ্ছে? চিঁড়ে ভেজানো আছে, দই দিয়ে আম দিয়ে মেখে খেয়ে নে। কিরে, তুই হাত না ধুয়েই খেতে বসে পড়লি? তোর কি ঘেন্না পিত্তি কিচ্ছু নেই রে? যা আগে হাত ধুয়ে যা বলছি। ধমক খেয়ে দম বন্ধ করে দৌড় চানের ঘরে। হাতে পায়ে মুখে এলো থাপাড়ি জল ছিটোতে ছুটোতে মায়ের গলা শুনতে পাচ্ছি। এখনো এত কিসের খেলার নেশা? বড় হয়ে গেছো, এবার ছুটোছুটি লাফালাফি সব বন্ধ করো। মেয়েরা বড় হয়ে গেলে এভাবে আর ট্যাং ট্যাং করে নেচে বেড়ায় না। লোকে কি বলবে? উফ, আজকাল সারাক্ষণ এই একটা কথা, বড় হয়েছ। মা যে কি না, বড় হয়েছে বলে সব সময় ঘরে বন্দি থাকতে হবে নাকি? কই, দাদার বেলায় তো কথা বলতে শুনি না, নাকি ছেলেরা বড় হয় না? মেয়েদের বেলাতে যত রাজ্যের সীমা টানা, শরীরে ভাঙচুর, নিয়ম করে লজ্জাজনক কষ্ট পাওয়া, ভাল লাগে না। বিশ্রী এইভাবে মেয়েদেরই কেন শুধু দাগ টেনে বড় করে দেওয়া হয়? খাবার টেবিলে ফিরে আসার পরও মার সে একঘেয়ে সুর কানের কাছে পোঁ পোঁ। আগেকার দিনে 13 বছর বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত, শ্বশুর বাড়ি গিয়ে সব ঘরকন্যা করত। আর আমার এই ধাড়ি মেয়েটাকে দেখো, রোজকার সুর এক কানের পর্দা ভেদ করে অন্য কান দিয়ে বেরিয়ে যায়। চিঁড়েতা খাওয়া মুখে চিঁড়ে দই আম গিলছি। আজ একটু লুচি করতে পারোনি? হ্যাঁ, রোজ লুচি? কোনো কাজে হাত লাগানোর নামে নেই, শুধু খালি লম্বা লম্বা হুকুম। আমের আঁটি পেছনের উঠোনে ছুঁড়ে দিয়ে উঠে দাঁড়ালাম। বাঁ হাতে বালতি থেকে আজলা করে জল নিয়ে ধুয়ে নিচ্ছি ডান হাত। ভিজে হাতেই দৌড়। এতক্ষণে নিশ্চয়ই পেছনের গলিতে চক দিয়ে দাগ পড়ে গেছে। এক্ষুনি শুরু হয়ে যাবে আমাদের সেই লম্বি ধাস্তি খেলা। আমি কি আজও শেষে পৌঁছবো? কখনো না। মায়ের চিৎকার তাড়া করে চলেছে পেছনে। একটা কথাও কানে তোলা হয় না। সাপের 5 পা দেখেছ না? আজ আসুক তোর বাবা, তোমার হবে। কথাগুলো ফুস মন্তরে ঠিকরে গেল পাড়ার বাতাসে। প্রায় প্রতিদিন এভাবেই শুরু হতো আমার 13 বছরের বিকেল। পড়াশুনো, স্কুল, আবার পড়াশুনোর ফাঁকে এইটুকু একরত্তি নিঃশ্বাস নেওয়ার সময়।
একেবারে নিজের মতো করে বুক ভর্তি শ্বাস টানা। এর মধ্যেই বড়জোর কোনোদিন অদল বদল হতো খাওয়ার মেনুতে অথবা খেলায়। বড়জোর মায়ের গলার সুর বদলে যেত মালকোস থেকে দরবাড়িতে, কাফি থেকে ইমানে, ঝিঝির থেকে খামবাজে। তবে ব্যাপারটা ছিল মোটামুটি সেই একই রকম। বিকেল মানেই গাঢ় হলুদ রং, বিকেল মানেই সোনার পিরিচে সূর্যের আলো ঠিক রচ্ছে, বিকেল মানেই মোড়ের সেই জামরুল গাছের পাতাগুলো হলুদ মেখে কাঁপছে এলোমেলো। এক কোট থেকে আরেক কোটে লাফ দিয়ে চলে যাচ্ছি। লম্বা দাগের শেষ প্রান্তে পৌঁছে ডাক ছাড়ছি, লম্বি। কখনো এক পায়ে নুন 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 অথবা আব্বা আব্বা আব্বা। দু হাতের ডানা মেলে আমাকে আটকাতে চাইছে বিপরীত দলের খেলোয়াড়েরা। মানসী কিংবা রূপা চেঁচাচ্ছে, এই অপু, ওদিকটায় ফাঁক আছে, চলে আয় চলে আয়। বড় বুড়িটা তো আবার কোন দিন আমাকে অপু বলে ডাকতও না, অপরাজিতাও না। কি যে খালি চি দিয়ে কথা বলার অভ্যেস ছিল বড় বুড়ির। ডাকতে গেলেই চিয়াচিপু, নয়তো চিয়চি। বাপরে, পারতেও বটে। অমন একটা লম্বা নামে আমিও দিব্যি সাড়া দিয়েছি। তখন আসলে নাম নয়, ডাক নয়, চোখ বুঝে শুধু শেষ ঘরে পৌঁছানোর দিকে মন। যেন ওই ঘরটাতে লুকিয়ে আছে আমার প্রাণ ভোমরা। খেলা নিয়ে আড়ি ভাব, ঝগড়া ঝাঁটি, এমনকি বন্ধুর সঙ্গে মুখ দেখা দেখিও বন্ধ। তা সত্যি কি আর আমার প্রাণ ভোমরা লুকিয়েছিল ওই লম্বি ঝাঁসির কোটে কিংবা বুড়ি বাসন্তী খেলায়? আমার প্রাণ ভোমরা তো আসলে ছিল আমার বন্ধুদের হৃদয়ের কুটুরিতে। সেটা মনে প্রাণে টের পেলাম 14 বছর বয়সে পৌঁছে। স্কুলে আমরা 4 জন খুব বন্ধু সেই সময়। আমি, মানসী, দীপিকা আর অর্চনা। মানি থুড়ি মানসী কাছেই থাকে, সে আমার পাড়ার বন্ধু। দীপিকা অর্চনা একটু দূরে দূরে। দীপিকা ভবানীপুর আর অর্চনা থাকে রাসবিহারীতে। তো একদিন হলো কি, ক্লাস 8-এর হাফ ইয়ারলি পরীক্ষার ঠিক আগে হঠাৎ কথা নেই বার্তা নেই, পরপর 5 দিন স্কুলে এলো না দীপিকা। আমরা তো ভেবে আকুল। শেষে ঠিক করলাম ওর বাড়িতে খোঁজ করতে যাব। বিকেলবেলা 3 জনে মিলে ট্রামে তো উঠে পড়লাম। ঠিক নামলাম ও যদুবাবুর স্টপে। তারপর কাছে ঠিকানা নেই। আগে মাত্র একবার গেছে ওদের বাড়ি, তবু খুঁজে খুঁজে শেষে বার করা গেল। সেই পুরনো দোতলা বাড়ি, বাইরের প্লাস্টার খসা, কালচে শ্যাওলার দাগ প্রাচীন বাড়ির শরীরে, দোতলার ঝুল বারান্দায় নকশা করা কাঠের রেলিং, দরজা জানলাগুলোর মাথায় অর্ধবৃত্তাকারে লাল সবুজ কাঁচ বসানো। কাঠের প্রকাণ্ড সদর দরজার এপারে কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে পড়েছিলাম 3 জন। ভরা বিকেলেও কেমন যেন থমথম করছে চারদিক। কে জানে বাবা, এই বাড়িটাই তো, দেখাই যাক না। সাহস করে মানুষে আগে দরজাটা ঠেলতেই সিংহদুয়ার খুলে গিয়ে সামনে এক শ্যাওলা ধরা উঠোন। উঠোনের মাঝখানে মানুষ সমান এক চৌবাচ্চা, পাশ দিয়ে লোহার রেলিং দেওয়া সিঁড়ি দোতলায় উঠে গেছে। ডাকবো কি ডাকবো না করেও অর্চনা ডেকে ফেলেছে, দীপিকা। গোটা বাড়ি ভুতুড়ে রকমের স্তব্ধ। বার 2 ডাকার পর দোতলায় খুট করে একটা শব্দ। নিচ থেকে সোজা দেখতে পাচ্ছি যে কালচে সবুজ দরজা খুলে গেছে। বাদামি লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরা একজন বেরিয়ে এলো। গায়ের রং তার ফ্যাকাশে রকমের ফর্সা, অনেকটা চুনের দেওয়ালের মতো। মাথা জোড়া টাক, চোখের তলায় কালশিটে রঙের কালি। মানুষে কোনোই দিয়ে কোমরে খোঁচা দিল। দীপিকার বাবা। আগে কোনোদিন দীপিকার বাবাকে দেখিনি। গুটি গুটি পায়ে আমি আগের শ্রেণী দিয়ে উঠে গিয়ে প্রণাম করে ফেললাম। আমরা দীপিকার বন্ধু। দীপিকার বাবা হাসল না, গম্ভীর গলায় বলল, তো? আমরা ভয় পেয়ে গেলাম। দীপিকা বাড়ি নেই? কেন? না মানে ও কদিন ধরে স্কুলে যাচ্ছে না তো। আর যাবে না। আমরা পরস্পর মুখ চাওয়াচুই করছি। এই আবার কি কথা? দীপিকার বাবা কি পাগল নাকি? অর্চনা সাহস করে জিজ্ঞাসা করে ফেলল,
কেন মেসোমশাই? কেন আবার কি? পড়তে পাঠাবো না তাই? লেখাপড়া শিখে মেয়ে ছেলেরা আর দিগ্গজ হয়ে কাজ নেই। তোমরা আর ওর খোঁজ করতে আসবে না। ভদ্রলোকের কথায় এমন একটা ঝাঁজ ছিল যার তোড়ে আমরা হুড় মুড়িয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেছি। চলে যাওয়ার জন্য উঠোনও পেরিয়েছি। হঠাৎই দোতলার কোনো ঘর থেকে ছিটকে এসেছে দীপিকা। এই অপু, মানি, অর্চনা, তোরা যাস না প্লিজ, দাঁড়া। সঙ্গে সঙ্গে পুরুষ কণ্ঠের হুঙ্কার, খবরদার খুকু, এক পাও বেরোবে না। কেন বেরোবে না? নিশ্চয়ই বেরোবে। আমি স্কুলে যাব, পড়াশুনো করব। দীপিকার পরনে আধ ময়লা স্কার্ট ব্লাউজ, চোখ মুখ ফোলা ফোলা, চুল দেখে মনে হয় কদিন চানও করেনি। আমরা থমকে দাঁড়িয়ে পড়লাম। দীপিকার বাবা দীপিকার হাত চেপে ধরল। আমি তোমাকে বেরোতে বারণ করেছি খুকো, যাও, ঘরে যাও। দীপিকা জোর করে হাত ছাড়াতে গেল, অমনি গালে সপাটে এক চড়। আমাদের সামনেই ঘাড় ধরে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে দীপিকাকে ঢুকিয়ে দেওয়া হলো ঘরে। দিয়েই দরজায় শেকল। কি হলো, তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন? দীপিকার সঙ্গে দেখা আজ হবে না, যাও। অর্চনা আর্তনাদ করে উঠল, আপনি ওকে ওভাবে মারলেন? দীপিকার বাবা উত্তর দিল না, একই রকম কড়া চোখে তাকিয়ে রইল আমাদের দিকে। আমরা বেরিয়ে এলাম। রাস্তায় এসে ওর মুখের দিকে তাকাচ্ছি। কেসটা কি বলতো? কেমন যেন মিস্টেরিয়াস না? এই আবার কি কথা? পড়তে দেবে না কেন? কেন ঘরে আটকে রাখবে? ওর মাকেও তো দেখলাম না, মা কিছু বলছে না বাবাকে? অর্চনা বলল, অন্য কোনো গণ্ডগোল হয়ে থাকতে পারে। দীপিকা কারোর সঙ্গে প্রেম টেম করছে নাকি? সেটাই জানতে পেরে দূর, ওর লাভার থাকলে আমরা জানতে পারতাম না? তাহলে দেখ, ওর বাবা হয়তো কোনো মালদার অশিক্ষিত বনেদি পাত্রসাত্র জোগাড় করে ফেলেছে। ও হয়তো বিয়ে করবে না বলেই জেদ ধরেছে। তাই আমরা তিনজনই মোটামুটি শেষ সম্ভাবনাটার ব্যাপারে একমত হলাম। আবার মনটাও কেমন খুঁতখুত করতে লাগলো। এরকমও হয়, একবার মনে হলে হতেও তো পারে। এই তো সেদিন বি সেকশনের ভারতী দিন 15 ডুব মেরে আচমকা এক মাথা সিঁদুর নিয়ে ভেসে উঠল স্কুলে। কি হাসি খুশি হাবভাব, কথায় কথায় গড়িয়ে পড়ছে বন্ধুদের গায়ে। শাঁখা চুরিতে ঝমঝম আওয়াজ তুলে অসভ্য অসভ্য সব গল্প বলছে নিজের সম্পর্কে। সে যাই হোক, ভারতীর কথা ভাবতে একটু ইচ্ছা করছিল না আমাদের। দীপিকার কথা ভেবেই সুন্দর সোনালি বিকেলটা কেমন যেন পাংশুটে মেরে গেল। একটা একদম অচেনা যন্ত্রণা আমাদের বিকেলের ফুসফুসটাকে যেন নিংড়ে নিচ্ছে। এক বুক মন খারাপ নিয়ে যে যার বাড়ি ফিরে গেলাম। খুব মন খারাপ আমাদের। পরদিন, তারপরের দিন, তারপরের দিনও লম্বি ধাস্তির কোট হঠাৎই কেমন একটা বিস্বাদ লাগতে লাগলো। আমি মানুষের বাড়িতে যাই, মানুষে আমাদের বাড়িতে। কোনো কোনো দিন অর্চনাও আসে। বারান্দার ধাপিতে সিঁড়ির কোনায় বেয়ে যায় আমাদের পাংশুটে বিকেল। সবাইকে চমকে দিয়ে হাফিয়ালি পরীক্ষার দিন আচমকা হাজির দীপিকা। সাদা ব্লটিং পেপারের মতো মুখ, সেলাই করা ঠোঁট, ঘাড় নিচু করে পরীক্ষা দিয়ে গেল একের পর এক। আমরা কথা বলতে গেলে ও উদাসীন চোখে শুধু জানলার বাইরে তাকিয়ে থাকে। পরীক্ষা শেষ হলো। আমরা তিনজন গোলা পায়রা হয়ে উঠতে উঠতে বাড়ির কাছে হতশ্রী সেই পার্কটার দিকে গিয়ে বসলাম। প্রচুর কথা জমেছে আমাদের বুকে, প্রচুর। আর ঠিক তখনই দীপিকা আমাদের খুঁজে বার করেছে ওই পার্কটাতে। আমরা তো হতবাক। দীপিকা আমাদের পাশে বসে অন্যমনস্কভাবে ঘাস ছেড়তে লাগলো দাঁত দিয়ে। কিছু বলতে চায়, পারছে না। একসময় দুম করে অর্চনাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠল। ওরকম বুক ফাটা কান্নায় আমার আর কোনো বন্ধুকে আমি কখনো কাঁদতে দেখিনি। কখন যেন অর্চনাও কাঁদতে শুরু করেছে, মানসীও। দেখা দেখি আমিও। কেন কাঁদছি না জেনে অবিরাম কেঁদে চলেছি আমরা। তারই মধ্যে হেঁচকি তুলতে তুলতে দীপিকা বলল, তোরা শুনলে আমার গায়ে থুতু দিবি, কিন্তু তোদের ছাড়া আর কাদেরই বা বলবো বল? আমার আর বাঁচতে ইচ্ছা করে না। আমাদের কান্না ফুরলো। কেন রে, কি হয়েছে আমাদের খুলে বল না। তুই মরতে যাবি কেন? আমরা আছি না? দীপিকার ভারী ভারী চোখ স্থির কয়েক পলকের জন্য। আমার মা পালিয়ে গেছিল।
মা পালিয়ে গেছিল? বাক্যটার অর্থ আমরা ঠিক বুঝতে পারলাম না। আমার কাছে তখনও মা হলো গিয়ে মা। সামান্য ছুতো নাতায় যে কান ডলবে, চুলের মুঠি ধরবে, বক বক করে নাড়িয়ে দেবে কানের পোকা, যত সব অপ্রিয় কুখাদ্য খেতে বাধ্য করবে আমাদের, আর সুযোগ পেলেই বাবার কাছে তিনকে সাত করে বলে বকুনি খাওয়ানোর চেষ্টা করবে। পুজোর সময় 2 সাইজ বড় জামা কিনে তাই পরতে বাধ্য করাবে। কচিত কখনো দাদাকে লুকিয়ে ফুচকা আলু কাবলির পয়সা দেবে। আর আমাকে সেই মা কি কখনো পালাতে পারে? বললাম, ভ্যাট, কি বলছিস তুই? মা কালীর দিব্যি বলছি, সত্যি মা পালিয়েছিল রবিন কাকার সঙ্গে। রবিন কাকাটা কে? ও, তোদেরকে তো রবিন কাকার কথা বলিনি না? রবিন কাকা না বাবার খুব বন্ধু, ভীষণ সুন্দর দেখতে, দারুণ জমিয়ে গল্প করতে পারে। গুড ফ্রাইডের আগের দিন সন্ধ্যাবেলা মা আর রবিন কাকা কী সব কিনতে বেরিয়েছিল, তারপর আর ফেরে না। বাবা বারবার বাস রাস্তায় যাচ্ছে আর আসছে। মাঝরাতে রবিন কাকার বাড়িতে গিয়েও খুঁজে এলো। নীলা কাকিমা মানে রবিন কাকার বউ বাচ্চা কোলে কাঁদতে কাঁদতে সেই রাতে আমাদের বাড়িতে চলে এসেছে। বাবা রাত ভোর অবিরাম গজরাচ্ছে। সে কি খারাপ খারাপ সব গালাগাল, আছড়ে আছড়ে সব জিনিসপত্র ভাঙছে আর লাল চোখে তাকাচ্ছে আমার দিকে। কাল থেকে যদি বাড়ির বাইরে পা রাখিস কেটে আদি গঙ্গায় ভাসিয়ে দেব। ভোর হতেই কাকিমাকে নিয়ে নালিশ করতে থানায় ছুট। তোরা যেদিন এলি সেই দিনই থানা থেকে পুলিশ এসেছিল বাড়িতে। খোঁজ খবর করে নাকি জেনেছে মাকে আর রবিন কাকাকে হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠতে দেখা গেছে। তারপরেই বাবার আবার নতুন করে আস্ফালন। শুনতে শুনতে কাঁটা দিচ্ছিল সর্বাঙ্গে। নিজের বাবা মা চোখের সামনে দুলে উঠছে, দুলে দুলে ভেঙে যাচ্ছে, যেভাবে পাথর পড়ে ছায়া ভাঙে শান্ত দিঘির জলে। তারপর তো হাফিয়ালি পরীক্ষা 4 দিন আগে মা নিজে নিজেই এসে উপস্থিত, যেন কিছুই হয়নি, যেন জাস্ট পাশের বাড়ি থেকে মা বেরিয়ে ফিরল। মাকে দেখেই বাবার সে কি মেজাজ, এমন চোট পাট শুরু করলো যে মজা দেখতে বাড়ি ভর্তি লোক জমে গেল। ভাবলে আমার বলতে বলতে আবার কেঁদে ফেলল দীপিকা। আমরা ওর মাথায় পিঠে হাত বোলাচ্ছিলাম। ও কেঁপে কেঁপে উঠছিল কান্নার দমকে। আমি মরে যাব, আমি মরে যাব রে, আমি মরে যাব। মানুষের নিচু স্বরে জিজ্ঞাসা করলো, আর তোর মা? মা কি বলল? মা তো বাবার থেকেও বেশি চেঁচাচ্ছিল। বলল, বেশ করেছি গেছি, আমার যেখানে ইচ্ছা যাব, যখন খুশি ফিরব। তুমি কৈফিয়ত চাওয়ার কে? মদমাতালের ঘর করি, পুরুষ মানুষ হয়ে 1 পয়সা রোজগার করার মুরদ নেই? তোর বাবা মদ খায়? খায় না আবার, প্রায়ই তো রাত্রিরে চুর হয়ে ফেরে। এবার আর নিজের বাবা নয়, এবার চোখের সামনে হারুর বাবার ছবি। হারুর বাবা আমাদের পাড়ার গোকুল পারামানিক, গলির মোড়ের খুদে সেলুনটার মালিক। সেই গোকুল কাকা যখন রোজ রাত্রিরে সামনের রাস্তা দিয়ে ঢেউ ভেঙে ভেঙে হেঁটে হেঁটে যায়, তখন কাজের শেষে ফুটপাত জুড়ে তাস পেটাতে বসা বদ্যি ঠাকুর, সুরিন্দার ঠাকুরটা চেঁচায়, আরে ও গোকুল দাদা, সামালকে চলো, সামালকে, আগারি তোমারা ভাই সাহ। গোকুলকার সঙ্গে সঙ্গে গর্জে ওঠে, ছুটতে থাকে তার খিস্তির ফোয়ারা। কোন শালা আমায় ভাইস দেখায় রে? আমি কি কারুর মায়ের ভাতারের পয়সায় মাল খাই? ভাইস দিয়ে গোকুলের সঙ্গে চালাকি চলবে না। হ্যাঁ, বলতে বলতে সোজা হেঁটে নেমে যায় পাশের নর্দমায় 1 হাঁটু পাকে। সেখান থেকেও চলে তার গালাগালির পিচকিরি। আমি আর দাদা তো খড়খড়ির ফাঁক দিয়ে দেখে হেসে কুটোপাটি। মা দেখলেই টেনে সরিয়ে দেয় আমাদের। বাবা হুঙ্কার ছাড়ে, এই গোকল, কি হচ্ছেটা কি? এটা ভদ্রলোকের পাড়া, বলেই রেডিও শব্দটা বাড়িয়ে দেন 2 গুণ। দৃশ্যটা ভাবতেই পেটটা গুলিয়ে হাসি এলো আমার। নিজের মনে ফিক করে হেসেও ফেলেছি। অর্চনা কটমট করে তাকালো আমার দিকে, তারপর দীপিকার কাঁধে হাত রাখলো আলতো। আগে এসব কথা বলিসনি তো কোনো দিন? দীপিকা হাঁটুতে মুখ গুজল। এসব কথা কি বলে বেড়ানো যায়? সত্যিই তো বাবা কিছু করে না। দাদু মানে আমার মার বাবা রেখে যাওয়া টাকাতেই তো সংসার চলে আমাদের। আর ওই যে বাড়িটা, ওটাও আমার দাদুর। বাবা তো ঘরজামাই। ঘরজামাই শব্দটাও খট করে বেজেছে কানে। তখনও
জানতাম ঘর জামাই শব্দটা বোধহয় একটা গালাগাল। নিজের শব্দকোষে গালাগালির সংখ্যা তখনও বড় অপ্রতুল। শালা শব্দটাকেই যে কি যে নিষিদ্ধ গর্হিত মনে হতো তখন। ঘর জামাই ঠিক ততটা খারাপ না হলেও আমাদের বাড়ির ভোজপুরি ধোপা সুর করে গাইত, পেহলা কুত্তা পালতু পালতু কুত্তা, দুসরা কুত্তা ঘর জামাই। আমি জিজ্ঞাসা করে ফেললাম, কেন, তোর বাবার ঘরদোর কিছু নেই? থাকবে না কেন? সেখান থেকে ভাইরা তাড়িয়ে দিয়েছে বহুদিন। আমার কাকা জ্যাঠারা কেউ বাবার মুখ দেখে না। কান্নার সঙ্গে একটা তীব্র বিষ উগরে দিচ্ছিল দীপিকা। বিষ নয়, যেন ঘৃণা। নিজের বাবা মার প্রতি ঘৃণা, জীবনের প্রতি ঘৃণা, গোটা বিশ্ব সংসারের ওপর ঘৃণা। সঙ্গে একই কথা, বাঁচব না, আমি বাঁচব না। আর আমি তখন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম আমার বাবা মার মুখ। বাবা মানে যেমন হওয়া উচিত, অন্তত আমার তখনকার ধারণায়। আমার বাবা তো ঠিক তেমনই। বাবা মানে একটু গম্ভীর ধরনের একটা মানুষ, বেশি কথা বলে না, সকালবেলা ঘুম থেকে উঠে বাজার যায়, ফিরে এসে মন দেয় খবরের কাগজ পড়ে, তারপর চান খাওয়া সেরে মার হাতে তৈরি টিফিনটা নিয়ে সারাদিনের মতো অফিস চলে যায়। ফিরে সেই রাস্তার আলোগুলো যখন জ্বলে যাওয়ার পর সন্ধেবেলা নিয়ম করে রেডিওতে খবর শুনে, মাঝে মাঝে আমাদের অঙ্ক ইংরেজি দেখিয়ে দেয়, কখনো কখনো ঠোঙা ভর্তি গরম জিলিপি কিনে আনি ওই মোড়ের দোকানটার থেকে, কখনো বা বচ্চরকার আমটা লিচুটা জামটা, আর হঠাৎ হঠাৎ পড়া ধরে বকাঝকা করে আমাদের ভীষণ। এই বাঁধা ধরা সংজ্ঞার বাইরেও তবে অন্যরকম বাবা আছে। বাবা মানেই তবে সম্পূর্ণ বিশুদ্ধতা নয়। বাড়ি ফিরে সেদিন বারবার সন্দিগ্ধ চোখে তাকাচ্ছিলাম নিজের বাবা মার দিকে। মুখের ওপর কোনো মুখোশ আছে কি? হয়তো আছে, হয়তো বা নেই, কে জানে। ক্লাস 8 থেকে 9-এ ওঠার পরীক্ষায় খুব খারাপ রেজাল্ট করলো দীপিকা। সায়েন্স তো পেলই না, প্রমোশনটাও অন ট্রায়াল। বড়দিনের ছুটির সময় খবর পেলাম ওকে অন্য কোথাও যেন পাঠিয়ে দিচ্ছে ওর রবীন কাকার মা। সেখানেই হস্টেলে থেকে পড়াশুনো করবে। এরপর ওর আর কোনো খোঁজ খবর পায়নি। দীপিকা ক্রমশ হারিয়ে গেছে আমার বিকেল থেকে। এখন বন্ধু বলতে আমরা দুজন, আমি আর মানসী। অর্চনা মাঝে মাঝে আসে বিকেলবেলায়, তবে মাঝে মাঝেই। ক্লাস 9-এ ওঠার পরই পড়াশুনো নিয়ে ও ভীষণ সিরিয়াস হয়ে উঠেছিল। রোগাসোগা মেয়ে, নানা রকম অসুখেও ভুগত মাঝে মাঝে। স্কুল থেকে ফিরে আমি আর মানসী হেঁটে বেড়াই এদিক ওদিক। তখন আর আমরা শিশু নই। কেঁচো ব্যাঙের প্রজনন প্রণালী পড়তে তখন আমাদের রোমাঞ্চ বোধ করি। পুংকেশর গর্ভকেশর মিলন কল্পনা করে আমরা পুলকিত হই। লুকিয়ে লুকিয়ে মানসীদের ছাদে বসে লেডি চ্যাটার্লিজ লাভারের অনুবাদ পড়ে শিউরে উঠি। কিছু দাগ দেয়া পাতা বেছে বেছে পড়তে থাকি বারবার। রবিবার দুপুরে অনুরোধের আসরে শোনা কোনো গানের মোহজরণ বিভ্রমে আপ্লুত হই সারা সপ্তাহ। দূরের কোন বাড়িতে গ্রামোফোন রেকর্ডে বাজতে থাকা গানে মোর কোন ইন্দ্রধনু শুনতে শুনতে বইয়ের অক্ষরগুলো চোখের সামনে থেকে ভোজবাজির মতো মিলিয়ে যায়। বিকেলবেলা ঘাসের লন ধরে হাঁটতে হাঁটতে নিজেদের অর্থহীন কথায় নিজেরাই হেসে কাঁচের মতো টুকরো টুকরো হয়ে যায়। আর তখনই অনুভব করি ছায়া ছায়া অদৃশ্য অনুসরণকারীদের উপস্থিতি। হঠাৎই কোনো সাইকেল অসম্ভব ধীর গতিতে চলতে থাকে পাশে পাশে। পরিচিত গানের কলি ষড়যন্ত্রে তখন ধাক্কা দেয়। দু একটা চিঠিও পায়ের কাছে হুঁশাস উড়ে এসে পড়ে। ডার্লিং, তুমি নেই তো পৃথিবী নেই। মা তোমাকে বউ হিসাবে পেলে খুব খুশি হবে। তেকোনা পার্কের সামনে কাল বিকেলে অপেক্ষা করব, চলে এসো। ইতি তোমার পথ চেয়ে থাকা একজন। কি সাহস, কি সাহস! আমরা বিরক্ত হতে গিয়ে উল্টে হেসে ফেলি। চারিদিক তন্ন তন্ন করে খুঁজেও সেদিন আর দেখা পাই না সেই অচেনা প্রেমিকের। চিঠি ছুঁড়েই উধাও বীর পুরুষ। আমরা আবার কাঁঠালি চাপার গন্ধমাখা সবুজ ঘাস ধরে হাঁটতে থাকি। বিরক্তির সঙ্গে মেশে কৌতূহল, রাগের সঙ্গে অহংকারী পুলক। আমরা টের প্রায় প্রতিটা বিকেলে এখন নীরবে কুসুমের মতোই প্রস্ফুটিত হচ্ছে সে আমাদের যৌবন। তা সেই যৌবনের ডাক প্রথম এলো মানসীর কাছে। একদিন বিকেলে মানসীকে ডাকতে গেলাম, মানসী নেই। মেজানাইন ফ্লোরে সদ্য
আশা তাদের পেইং গেস্টের কাছে কেমিস্ট্রি পড়ছে। দরজা ধাক্কা দিতেই বেরিয়ে এসে বলল, তুই যা, আমি পরে যাচ্ছি। প্রবিদ্যার কাছে কটা কেমিক্যাল ইকুয়েশন আমি বুঝে নিচ্ছি। নিচে নেমে অপেক্ষা করলাম, মানুষই এলো না। পরদিনও ঠিক একই ঘটনা। মানুষে হাসি মুখে বেরিয়ে এলো, কাল বেরোতে পারলাম না রে, আজ ঠিক যাব। ট্রিগোনোমেট্রির দুটো অঙ্ক করে নিই। সেদিনও আমার বিকেলটা একা একাই কাটল। পরদিন আবার সেই একই ঘটনা। মানুষই হি হি হাসছে। মাখালি দিব্যি, কাল পার্কের দিকে গিয়ে তোকে খুঁজছিলাম, তুই চলে গেছিলি। আজ একটু অ্যামোনিয়ার প্রপার্টিগুলো বুঝে নিই। সেদিন দরজা বন্ধ হয়ে যাওয়ার পর খানিকক্ষণ কান খাড়া করে দাঁড়িয়ে রইলাম। ভেতর থেকে মৃদু শব্দ ভেসে আসছে না। শব্দই তো, শব্দগুলোর কোনো অর্থ নেই। অন্তত সে অর্থ অ্যামোনিয়া চ্যাপ্টারে তো নেই। নিচে নেমে আর অপেক্ষা করিনি। পরিচিত রাস্তা ধরে কৃষ্ণচূড়ার ফুল মারিয়ে একা একাই হেঁটেছি। দুর্বোধ্য অপমানে কান গরম, ক্ষোভে দুঃখে, বন্ধুর মিথ্যাচারিতায় ক্লিষ্ট আমি একাই পথ চক্কর দিয়ে ফিরছি। ধীরে ধীরে একটা চাপা কষ্ট আচ্ছন্ন করে ফেলেছিল আমাকে। কষ্ট না হিংসে? আমার একমাত্র বন্ধু মানুষই প্রেমের সন্ধান পেয়ে গেছে আমার আগেই। ঠিক করলাম ওর সঙ্গে আর কথা বলবো না। কিন্তু মানুষই পরদিনই স্কুলে আমার হাত চেপে ধরেছে। অপু, বিশ্বাস কর, তুই কি ভাবছিস আমি জানি না। তোর কি ধারণা প্রেমে পড়লে বন্ধু টের পায় না? মানুষের মুহূর্তের জন্য লাল। প্রবিদ্যার সঙ্গে তোর পরিচয় নেই না রে? চল আজ তোর সঙ্গে আলাপ করিয়ে দেব। আমি আলাপ করে কি করব? তোর লাভার তুই। আহা অপু, ছেলে মানুষে করিস না তো। জানিস তোর কথা কত বলেছি প্রবিদ্যাকে, তোকে আজ আমি নিয়ে যাবই। আমি তখন অনেক উপন্যাস পড়ে ফেলেছি। জানি প্রেমের সিনে তৃতীয় ব্যক্তিকে বলে কাবাব মে হাড্ডি। তাছাড়া আমি কেন ওদের মধ্যে? মানুষই কানের কাছে মুখ নিয়ে এলো। ভাবতে পারবি না, প্রবিদ্যা কি ভীষণ রোম্যান্টিক। সেদিন আমার হাত ধরতে দেখ দেখ, ভাবতে এমন কেমন গায়ে কাঁটা দিয়ে উঠছে। আমার তখন হিংসে ভেসে গেছে কৌতূহলে। কি কথা হয় রে তোদের দুজনের? কত কথা। মানুষই গা মোচড়ালো। এই আমি কি ভালোবাসি, ও কি ভালোবাসে, আমার মা বাবা কেমন, ওর দেশে কে কে আছে, এই এমএসসি করে ও কি করবে, বিয়েতে কারোর বাড়িতে আপত্তি হবে কি না। তোরা বিয়ের কথাও ভেবে ফেলেছিস? ভাববো না তাড়াতাড়ি বিয়ে না করে ফেললে ওর যদি অন্য কারোর দিকে মন ঘুরে যায়? যা, প্রকৃত ভালোবাসা থাকলে লক্ষ বছর অপেক্ষা করা যায়। প্রাজ্ঞ প্রেমিকার মতো বললাম, তুই লায়লা মজনু পড়িসনি? হিরণ ঝা, তুই ঠিকই বলেছিস রে। প্রবিদ্যাও তাই বলে। বলে দরকার হলে 10 বছর অপেক্ষা করব। বলে তুমি আমার জন্য অপেক্ষা করবে তো? মা কালী দিব্যি, আমার অত ধৈর্য নেই রে। মানুষের কথার ভঙ্গিতে হেসে গড়িয়ে পড়ছিলাম আমি। কোনো রকমে বললাম, আমার অত ধৈর্য নেই রে। মানুষের কথার ভঙ্গিতে একদিন বিকেলবেলা অর্চনার বাড়ি থেকে একটা বই নিয়ে ফিরে দেখি মানুষে আমাদের বাড়িতে বসে দিব্যি তেঁতুলের আচার খাচ্ছে। আমাকে দেখে চোখে আঙুলে ঠোঁটে এক রহস্যময় ইঙ্গিত করে বলে উঠল, কিরে কাল যাচ্ছিস তো? কোথায়? কেন, তুই কাল স্কুল থেকে যাচ্ছিস না পেনহার দেখতে? স্কুলে টাকা জমা করিস নে? ভীষণ চমকেছি। মানুষের কথা মার কানেও গেছে। মা আমাকে জিজ্ঞাসা করলো, তুই তো বলিস নে বাড়িতে এসে? মানুষের রহস্যময় ইঙ্গিত ততক্ষণে বুঝে গেছি। বললাম, সে তো কাল টাকা দিলেও হবে, আমি ভেবেছিলাম আজ তোমাদের জিজ্ঞাসা করে। দাদা ভেতরের বারান্দায় বসে জলখাবার খাচ্ছিল। সদ্য তখন ফার্স্ট ইয়ারে পড়ছে। বারান্দা থেকেই চেঁচিয়ে বলল, যা যা দেখে আয়, যা একটা চ্যারিয়েট রেস আছে না। রাস্তায় এসে মানুষকে বললাম, ব্যাপার কি রে, গুলমালি কেন? মানুষে আমার কাঁধ জড়িয়ে ধরল। মা কালীর দিব্যি, প্রবিদ্যা এমন করে তোর সঙ্গে আলাপ করতে চাইলো। ইস, চাইলেই হলো, আমি আলাপ করলে তো। প্লিজ অপু, ও 3টে টিকিট কেটে ফেলেছে, জঙ্গলির, শাম্মী কাপুর আর সায়রা বানু। স্কুল থেকে বেরোবি কি করে? আমি কাল স্কুল যাচ্ছি না। তুই টিফিনের সময়
পেট ব্যথা ট্যাথা কিছু একটা বলে মিথ্যে কথা বলতে কি যে বুকটা ঢিপঢিপ করছিল। স্কুলে হলে পৌঁছেও মনে হলো জন অরণ্যের প্রতিটা মানুষ যেন আমার ভীষণ পরিচিত। সকলেই যেন এক দৃষ্টি তাকিয়েই আমার দিকে, যেন এক্ষুনি বাড়ি গিয়ে জানিয়ে আসবে মা বাবাকে। অল্প বয়সী যে কোনো ছেলে দেখলেই মনে হয় দাদার বন্ধু না তো। হলো অন্ধকার হতে, তবে হাঁপ ছেড়ে বাঁচলাম। এ তো আর বাবা মার সঙ্গে শ্রী শ্রীমা বা পথের পাঁচালী, লালু ভুলু কি কাবলিওয়ালা দেখা না। এ হলো সব থেকে প্রাণের বন্ধু আর তার প্রেমিকের সঙ্গে বসে প্রায় নিষিদ্ধ একটা হিন্দি সিনেমা দেখা, যার এক বর্ণ ভাষাও আমার বোধগম্য নয়। চোখের সামনে শুধু এক উদ্দাম দস্যু পুরুষ ইয়াহু চিৎকার করে ঝাঁপিয়ে পড়ছে পদ্মের পাপড়ির মতো কোমল আর রূপসী এক প্রেমিকার ওপর। বরফের দৃশ্য দেখতে দেখতে আমারই যেন গায়ে জ্বর এসে গেল। প্রতি পলে পাশে বসা প্রেমিক যুগলের ফিসফিসানিও কানে আসছে। অন্ধকারেও টের পাচ্ছি মানুষের শরীরকে বের দিয়ে আছে প্রবীরদার বলিষ্ঠ হাত। শোয়ের আগেই আলাপ হয়েছিল প্রবীরদার সঙ্গে, হাফ টাইমে দু একটা টুকটাক কথা। পর্দায় তখন বুনো প্রেম শেষ হলো, তখন আর ভয় সংকোচ নেই, মুখে আমার কথার খই ফুটছে। তারপর মশাই, এই যে আমাকে পাপের ভাগী করলেন, তার শাস্তিটা পাবে কে? প্রেমিক প্রেমিকার মাঝে ঈশ্বরও থাকতে ভয় পান, আমি তো নেহাত এক ফচকে শয়তান। কি করে যে বলছিলাম ওসব কথা, তা যাই হোক, হল থেকে বেরিয়ে আমি আর মানুষই আলাদা, প্রবীরদা আলাদা। বাসে উঠে প্রবীরদা দূরের সিটে সম্পূর্ণ অন্যমনস্ক মুখ এক অচেনা তরুণ। পাড়ায় এসে উত্তেজনায় ফেটে পড়ছিল মানুষই। এই অপু, বল না কেমন লাগলো প্রবীরদাকে? গম্ভীর বিচারকের মুখ করে রায় দিলাম, মন্দ না, বেশ উইটি, তোর টেস্ট আছে। মানুষই বিশাল লম্বা নিঃশ্বাস ফেলল। যাক, উফ, আমার যা ভাবনা হচ্ছিল। সময়ের মনে সময় এগোয়, বর্ষা, শরৎ, হেমন্ত, ফুরিয়ে শীত এসেছে। অ্যানুয়াল পরীক্ষা চলাকালীন বারান্দায় দাঁড়িয়ে রাস্তায় পাড়ার জুনিয়র মেয়েদের খেলা দেখছি। সেদিনে অঙ্ক পরীক্ষা ছিল, ট্রিগনোমেট্রি ভালো হয়নি, সেজন্য মনটা বেশ খারাপ। পরের দিন বায়োলজি পরীক্ষার জন্য পড়তে বসায় তেমন ঠিক উৎসাহ পাচ্ছি না। এমন সময় মানুষই এলো, তার চোখ মুখও কেমন আনমনা, আমারই পাশে দাঁড়িয়ে খেলা দেখছে, অথচ কোনো কিছুই যেন দেখছে না। গত কমাস ধরে ওর যেন কীরকম একটা ছাড়া ছাড়া ভাব। প্রায় বিকেলে কোথাও না কোথাও অভিসারে নিপাত্তা হয়ে যায়। পুজোর কদিন একটা সন্ধ্যেতেও ওর টিকি দেখা যায়নি। একদিন জিজ্ঞাসা করেছিলাম, খুব সাহস বেড়েছে দেখছি, মাসিমা যদি জানতে পারে? তুই কি ভাবছিস মা কিছুই আন্দাজ করে না? প্রবীরদাকে মারও খুব পছন্দ, হবে নাই বা কেন বল? ব্রাইট স্টুডেন্ট, অত সুন্দর চেহারা, ভালো ফ্যামিলি, দেশে কত জমি জমা, বাড়ি ঘরদোর, তাই তোর এত সাহস? আজ বেলুর, দক্ষিণেশ্বর, কাল সিনেমা, পরশু লেক, খুব চালাচ্ছিস। তা এখন কি শুধু হাত ধরাধরি, না একটু এগিয়েছে? যা, প্রচণ্ড জোরে চিমটি কেটেছে মানুষই। তুই বড় ফাজিল হয়েছিস। বলতে বলতে গলা নামিয়েছে। কিস করেছে। মিস মাপেলের মতো ওর চোখের দিকে তাকিয়ে আছি আমি। কেমন লাগে রে? টকটক, মিষ্টি মিষ্টি, ভীষণ ভালো। ও বলে, ঠিক বোঝানো যায় না, তোর হোক, তুই বুঝতে পারবি। স্বর্গসুখ রে, স্বর্গসুখ। প্রবীরদার সঙ্গে এর মধ্যে দু একবার দেখা হয়েছে এদিক ওদিক, হেসে কথাও বলেছে একাধটা, ভালোই লেগেছে। হিংসে এখন অতীত। মনের গভীরে ওদের প্রেম অনুক্ষণ এক গোপন আনন্দের উৎস হয়ে উঠেছে আমার। কিভাবে ওদের প্রেম পূর্ণতা পাবে তাই নিয়ে ভাবি দিন রাত। যেন ওদের প্রেমের সার্থকতাকে আমারও কিছু অংশীদারি রয়ে গেছে। পাশে দাঁড়ানো মানুষকে জিজ্ঞাসা করলাম, কি রে মানে, পরীক্ষার সময়ও কি ধ্যান চলছে? মানুষই মাথা ঝাঁকলো, না, কালকে বায়োলজি পরীক্ষার কথাই ভাবছি। বাজে বকিস না, তোর নাক টানা দেখি আমি বুঝতে পারি সর্দি হয়েছে কিনা। প্রবীরদার সঙ্গে ঝগড়া করেছিস? শীতের শুকনো পত্রপুষ্পহীন কৃষ্ণচূড়া গাছের দিকে তাকিয়েছিল মানুষই। হুট করে আমার হাত চেপে ধরেছে। ও কেমন বদলে যাচ্ছে রে অপু। কেন, কি বলেছে তোকে? বলবে আবার কি, 2-4 মিনিট কথা বলেই আমাকে আজকাল কাটাতে চায়। বেরোতে বললে পড়াশোনার ছুতো দেখায়।
বারে পড়াশুনো করবে না? রেজাল্ট ভালো হলো তো তোরই লাভ, সেও তো তোরই জন্য। হুম, আমার জন্যে না হাতি, মেয়েদের চোখ ঠিক বুঝতে পারে। তুই একবার ওর সঙ্গে কথা বলবি? আমি আমি কি বলবো? সদ্য পড়া উপন্যাস উগড়ে দিলাম মানসীকে। দেখ মানি, প্রেম হলো এক ধরনের সাধনা, ব্রত। দুজন নারী পুরুষের মধ্যে চিরন্তন সম্পর্কের ইমারত গড়ে ওঠার শক্ত ভিত। এখানে তৃতীয় মানুষের ভূমিকা নেই রে। প্রবিদ্যাকেও তো দেখেছি, মিথ্যে ভাবিস না, প্রবিদ্যা খুবই ভালোবাসে তোকে। মানসী হঠাৎ খেপে গেল। থাক, তোকে আর লেকচার মারতে হবে না। যদি কোনোদিন মরে যাই। আমি ওর মুখ চেপে ধরলাম। তুই তো লায়লাকেও হার মানালি রে। অল রাইট, কাল পরীক্ষা শেষ হোক, ধরছি আমি প্রবিদ্যাকে। পরীক্ষার পর মানসীর ঘ্যান ঘ্যানানি এড়াতে না পেরে শেষ পর্যন্ত এক বিকেলে গেলাম প্রবিদ্যার ঘরে। আমাকে দেখে প্রবিদ্যা প্রথমটা খুব অবাক, শুধু অবাক নয়, কেমন যেন মনে হলো খুশিও। সরাসরি কথা পারলাম। এই মশাই, আমার সুন্দর বন্ধুটাকে আপনি এত কষ্ট দিচ্ছেন কেন? প্রবিদ্যা অল্প থমকালো। কষ্ট দিয়েছি? কই না তো। বাজে কথা বলবেন না। ওর সঙ্গে আপনি ভালো করে কথা বলেন না, বাইরে বেরোতে চান না, কথা বলতে গিয়ে হাই তোলেন, ব্যাপারখানা কি? আমার আক্রমণে বিন্দুমাত্র বিচলিত নয় প্রবিদ্যা, মিটিমিটি হেসেই চলেছে। তোমার বন্ধুর কথা ছাড়ো, নিজের কথা বলো। তোমাকে যে কি সুন্দর দেখতে লাগছে আজ। এক্ষুনি যদি সুচিত্রা সেন তোমাকে দেখতো। একটা শিরশিরে চোরা স্রোত বয়ে গেল আমার শরীর বেয়ে। জীবনে প্রথম কোনো পুরুষের মুখে আমার রূপের শ্রুতি। ইস, ফাজলামি হচ্ছে। দেব মানিকে বলে, তখন টেরটা পাবে। চকিতে প্রবিদ্যা এগিয়ে এলো আমার দিকে। তোমার মনে হচ্ছে আমি ফাজলামি করছি? তুমি জানো তুমি কত সুন্দর। আয়নায় ভালো করে দেখেছো নিজেকে? প্রবিদ্যার চোখ ক্রমশ ঘোলাটে, অস্বচ্ছ। আমি সরে আসার আগেই আমার হাত চেপে ধরেছে। বিশ্বাস করো অপরাজিতা, তোমাকে দেখার পর থেকে, তোমার সঙ্গে কথা বলার পর থেকে মানসী আমার অসহ্য হয়ে গেছে। ম্যার মেরে জোর করে ওর সঙ্গে বেরিয়েছি, এদিক ওদিক গেছি, কিন্তু সে প্রায় বাধ্য হয়ে। তুমি ছাড়া কে যেন শীষে গলিয়ে ঢেলে দিচ্ছে আমার কানে। সজোরে নিজেকে ছাড়িয়ে দুহাতে কান চেপে ধরলাম। কি পাগলের মতো যাতা বলছেন? এ তো ট্রেচারি, চিটিং। ছি 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 ছি। পলকে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল প্রবিদ্যা। দুহাতে জড়িয়ে ধরেছে আমার কোমর। এক ধাক্কায় ফেলে দিয়ে ছিটকে এসেছি ভেজানো দরজার কাছে। নিচু স্বরে হিসিস করে উঠলাম। জানোয়ার, জানোয়ার কোথাকার। মানি একটা জানোয়ারকে ভালোবাসিছিল। নিচে উদ্বিগ্ন মানুষের সামনে এসে দাঁড়ানোর সময়ও হৃৎপিণ্ড পাগলা ঘন্টি যেন বাজাচ্ছে। মুঠো শক্ত করে চোয়াল ঘষলাম। মানুষে যেন কিছু একটা আঁচ করতে না পারে। কি বলল রে? কিছুই না, এমনি হাসি ঠাট্টা করছিল। শক্ত রাখতে গিয়ে আমার গলা কেঁপে গেল। তুই ওকে ভুলে যা মানি, ও বোধহয় অন্য কাউকে। মানুষের অন্ধকারে অন্ধের মতো আঁকড়ে ধরল আমাকে। বলল সে কথা, বলল আমাকে ভালোবাসে না। বলেনি, কিন্তু কথা শুনে মনে হলো। আমি ঢোক গিললাম। হয়তো ইউনিভার্সিটিতে কাউকে, হয়তো নিজের দেশেরই কেউ। মানুষ এক ছুটে দোতলায় সিঁড়ির কাছে গিয়ে ধপ করে মাটিতে বসে পড়ল। দু হাঁটুতে মুখটা গুজে ভেঙে পড়েছে শব্দহীন কান্নায়। কান্নার দমকে ফুলে ফুলে উঠছে। আমারও চোখ ফেটে যাচ্ছিল। নিজেকে প্রাণপণে সামলাবার চেষ্টা করছি। কাঁদিস না মানি, একটা নোংরা বাজে লোকের জন্য তুই কাঁদবি কেন? ও তোর মতো মেয়ের কান্নার যোগ্য নয়। বলতে গিয়ে বমি এসে গেছে। তখনও যেন আমার শরীরটাকে চাড়ছে ওই পুরুষ নেকড়েটা। নেকড়ে নয়, একটা শেয়াল। এই তবে প্রেম? ঘেন্না ঘেন্না ঘেন্না। এরপর বেশ কিছুদিন কেমন যেন থম মেরে গেছিলাম আমরা। মানুষই তো পুরোপুরি বিধ্বস্ত, মানসিকভাবে শারীরিকভাবেও। নিয়ম মতো স্কুলে যায়। একদিন বিকেলবেলা জোর করে ওকে টেনে বাইরে বার করি। কখনো নিজেই বাড়িতে বসে থাকি চুপচাপ। চোখে জমে থাকে বিষাদের বরফ। তবে সময় তো সম্মোহনের মন্ত্রমাখা একমুখী ধাবমান তীর। সেই সম্মোহনেই বিষাদ মুছে যায়, নিরাময় হয় শোকের ক্ষত। সেই সম্মোহনেই প্রথম পুরুষের দেয়া অপমান ভুলি আমরা আবার নতুন করে হাঁটতে শুরু করি হলুদ বিকেলে। ঘুমন্ত রিক্সাওয়ালার কাঁধের গামছা চুরি করে হাসতে হাসতে গড়িয়ে পড়ি। পাড়ার ছোট মেয়েদের সঙ্গে দাগ বাসন্তী খেলায় মেতে উঠি এক দিন।
দাদার কাছে বাধ্য ছাত্রীর মতো বসে অ্যালজাবরা কষি দুজনে। আমরা দুজনেই ঠিক করেছি হায়ার সেকেন্ডারির পরে ডাক্তারি পড়ব। হাজার হাজার রোগী আসবে আমাদের কাছে, তাদের কাছে আমরাই ঈশ্বর। ভাবলেই যে কি শিহরণ জাগে। তার জন্য অবশ্য ভালো রেজাল্ট করা দরকার। অর্চনা চিন্তা নেই, ও যা লেখাপড়ায় ভালো, ডাক্তারিতে চান্সও পাবেই। তবে ইদানিং মেয়েটা একটা বিশ্রী মাথার যন্ত্রণায় মাঝে মাঝেই বড় কষ্ট পায়। 11-এ ওঠার পর থেকে তা প্রায় কামাই করছে। প্রিটেস্টের আগে পাক্কা 20 দিন দেখা নেই। এখন আর অর্চনার সঙ্গে তেমন যোগাযোগ না থাকলেও পুরনো একটা টান তো আছেই। সেই টানেই আমি আর মানসী ওকে দেখতে গেলাম। অর্চনাদের বাড়িটা আগে একতলা ছিল, এখন 2তলা 3তলা উঠে গেছে। লোহার ব্যবসায় অর্চনার বাবা জ্যাঠার নাকি এখন দারুণ রমরমা। বাড়ির সামনে বেশ খানিকটা জায়গা জুড়ে সুন্দর বাগান। বাগানের ঠিক মাঝখানে একটা গন্ধরাজ ফুলের গাছ। সাজানো বাগানের মাঝে আলটপকা একটা গাছটা কেমন যেন একটা বেমানার। অর্চনা 2তলার ঘরে শুয়েছিল, আমাদের দেখে উঠে বসেছে। খুব রোগা হয়ে গেছে এই কদিনে। চোখের তলায় নীলচে চোখ। ক্ষীণ স্বরে ডাকলো, আয়, এতদিন পরে খোঁজ নিতে এলি? মানসী বলল, রোজই ভাবি আসবো রে, হয়ে ওঠে না, এত পড়ার চাপ। আমি ঢোক গিললাম, শুধুই কি পড়ার চাপ? যোগাযোগের অসুবিধা নাকি অন্য কারণও আছে? নিজেদের তৈরি করা জগতে ডুবে আমি আর মানসী একটু স্বার্থ সচেতন হয়ে যায়নি কি? নিজেরাই নিজেদের মধ্যে মগ্ন আছে। দীপিকার কথাও তো আজকাল মনে পড়ে না আমাদের। অপরাধী মুখে প্রশ্ন করলাম, এখন কেমন আছিস? অর্চনার মা ঘরেই ছিল। করুণ মুখে বলে উঠল, দেখো না, এত ডাক্তার দেখানো হলো, এবার আর মাথা ব্যথাটা কিছুতেই যেতে চাইছে না। হঠাৎ হঠাৎ বেড়ে যায়, তখন কি যে হয় ওর, হাত পা ছুটতে থাকে, চোখ উল্টে যায়, গো গো শব্দ ওঠে গলা থেকে, দেওয়ালে পাগলের মতো মাথা ঠোকে। তখন ডাক্তারবাবু কি বলছেন? এক এক ডাক্তার এক এক মত। মাথা ছবিও তো তোলা হলো, কিছু পাওয়াও গেল না। কেউ বলছে এটা এক ধরনের হিস্টেরিয়া, কেউ বলছে নার্ভের দোষ, কেউ বলছে ব্রেনে কোথাও কিছু একটা হয়েছে। অর্চনার মা দীর্ঘশ্বাস ফেলল। কি যে হলো? অর্চনা চোখ বুজে ফেলল। ঠোঁট দুটো কেমন সাদাটে হয়ে গেছে। কাঁপা গলায় বলল, কবে যে আবার স্কুল যেতে পারবো? মানসী বলল, ওষুধ পড়ছে তো, দেখ না, 2-4 দিনের মধ্যেই তুই ভালো হয়ে উঠবি। আমাদের কথাবার্তার মাঝেই অর্চনার জেঠিমা আমাদের জন্য সিঙাড়া মিষ্টি সব নিয়ে এসেছে। অর্চনার মায়ের মতো এর কপালেও এক থ্যাবড়া সিঁদুর, সিথি জপজপে লাল। ঘরেও এরা খুব দামি দামি তাঁতের শাড়ি পরে। অর্চনার জেঠিমার চেহারা বেশ দশাশই। অর্চনার মার মতো রোগা সোগা ছোটোখাটো নয়, চোখ দুটো জগদ্ধাত্রী ঠাকুরের মতো বড় বড় টানা টানা। তিনি বললেন, আর গুচ্ছের ওষুধ খাইয়ে কাজ নেই, ডাক্তারদের কেরামতি বোঝা গেছে। পরশু গুরুদেব এসে পড়বেন, তার ছোঁয়াতে অনু আমাদের ঠিক সেরে উঠবে। রাস্তায় এসে মানুষকে বললাম, কি হয়েছে, ডাক্তাররা ধরতে পারছে না কেন বলতো? কে জানে, ডাক্তাররা তো আর ধর্মান্তরী নয়। অনেক অসুখই তো আছে যেটা ধরা পড়ে না, বড় বড় ডাক্তাররাও পারে না। তার মানে ডাক্তার হলে আমরাও অনেক রোগ ধরতে পারবো না? রুগী মরে যাবে? মানুষে হেসে ফেলল। আগে থেকে এত ঘাবড়াচ্ছিস কেন? হয়তো ওরা যাদের দেখিয়েছে তারা ধরতে পারেনি। বিজ্ঞান এখন অনেক উন্নত হয়েছে, কত সব জটিল রোগের ওষুধ বেরিয়ে গেছে। আমি বললাম, তাছাড়া মাথার ওপর তো ভগবান আছেন, অর্চনাকে ভগবানই ঠিক ভালো করে দেবেন। মানুষে অল্প উত্তেজিত হলো। ওষুধ না খাওয়ালে ভগবানের বাবারও 7 দিনে ওকে ভালো করে। শুনলি না ওর জেঠিমা কি বলল? দূর, ওটা কথার কথা। নিজের ছেলে মেয়েকে কেউ ওষুধ না খাইয়ে থাকতে পারে? দেখ, হয়তো গুরুদেবী কিছু ওষুধ বিশুধ জানে, তার ওষুধেই হয়তো ভালো হয়ে যাবে অর্চনা। এরপর কদিন প্রিটেস্টের চাপে অর্চনাকে আমাদের আর দেখতে যাওয়া হয়নি। পরীক্ষা শেষ হওয়ার ঠিক পরেই একদিন স্কুলে গিয়ে দেখি আমাদের ক্লাসের মেয়েরা এক জায়গায় জটলা বেঁধে দাঁড়িয়ে কি যেন বলা বলি করছে। তখনও প্রেয়ারের সময় হয়নি। অন্যদের মতো আমি আর মানুষই ভিড়ে ঢুকে পড়লাম। কি হয়েছে রে? ওমা, তোদের সঙ্গে এত ভাব তোরা জানিস না? অর্চনা মা কালী হয়ে গেছে, ওদের গুরুদেব নাকি বলেছেন। পুরোটা শোনার আগেই প্রার্থনার ঘণ্টা পড়ে গেল। খোলা আকাশের নিচয় ষাঁড় বেঁধে দাঁড়িয়ে আমরা হাত জোর করে গাইছি, তোমারই গৃহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। ক্লাসে ফিরে আবার সেই জটলা, আবার সেই রোমহর্ষক আলোচনা।
মানসিক জিজ্ঞাসাগুলো তোরা কেউ নিজের চোখে দেখেছিস? কেয়া চোখ ঘোরালো। দেখে কাজ নেই, যা শুনেছি তাই যথেষ্ট। দুনিয়া শুদ্ধ লোক সবাই জেনে গেছে প্রত্যেক শনি মঙ্গলবারে নাকি ওর ভর হচ্ছে অর্চনার, মা কালী আসছেন ওর শরীরে। মানুষই অবিশ্বাসী গলায় বলে, যা, এই আমরা তো সেদিন গিয়ে দেখে এলাম। আমিও তো প্রথমে বিশ্বাস করিনি। ওরা নাকি আর ডাক্তার দেখাচ্ছে না, গুরুদেব কিসব শেকড় বাকড় খাওয়াচ্ছে, তাই খেয়ে নাকি মরার মতো পড়ে থাকে সারাদিন। বিশ্বাস না হয় আজ তো মঙ্গলবার, গিয়ে দেখ না। ছুটির পর ঊর্ধ্বশ্বাসে ছুটেছি। অর্চনা দোতলা সেই ঘরেই চোখ বুজে শুয়ে, পরনে চওড়া লাল পেরে সাদা তাঁতের শাড়ি, আরও শীর্ণ প্যাকাঠের মতো চেহারা। শুধু মেঘলা বিকেলের শেষ আলো এসে ওর ফ্যাকাশে মুখটাকে যেন একটু উজ্জ্বল করে রেখেছে। আমাদের দেখে অনেক কষ্টে চোখ খোলার চেষ্টা করলো, পারল না। আপলা থেকেই চোখ বন্ধ হয়ে যাচ্ছে। জড়ানো স্বরে শুধু বলতে পারল, স্কুল হচ্ছে, পরীক্ষা শেষ হয়ে গেল না রে, অনেক পড়া এগিয়ে গেছে। মানুষে অর্চনার অস্থি সার হাতে হাত রাখল। তেমন কিছু না, তুই সেরে ওঠ, ঠিক ধরে নিতে পারবি। অর্চনার বন্ধ চোখের কোলে দুফোঁটা জল টিকটিক করতে লাগলো। ফিজিক্সটা এখনো কত বাকি রয়ে গেছে রে আমার। কথা শেষ হওয়ার আগে অর্চনার মা ঘরে ঢুকে আঁতকে উঠেছে। এ কি, তুমি ওকে ছুঁয়েছ কেন? শনি মঙ্গলে ওকে ছোঁয়া একদম বারণ। মানুষই ভয়ে তাড়াতাড়ি হাত ছুটিয়ে দিল। কেন মাসিমা? গুরুদেব বলেছেন যেদিন ওর শরীরে মা অধিষ্ঠান করবে সেদিন ওকে বাইরের লোক যেন স্পর্শ না করে। তোমরা এক কাজ করো, নিচের ঘরে গিয়ে বসো, একটু পরে ওর আরতি আরম্ভ হবে, প্রসাদ নিয়ে যেও। ভদ্রমহিলার স্বরে এমন একটা কিছু ছিল যে মন্ত্রমুগ্ধর মতো নিচে নেমে এলাম। বড় হলঘরটা, এর মধ্যেই ধূপ ধুনো দেওয়া শুরু হয়ে গেছে। অর্চনা জেঠিমা গরদের শাড়ি পরে গঙ্গা জল ছিটোচ্ছেন গোটা ঘরে। ফাঁকা ঘর, আমাদের চোখের সামনেই ভিড়ে ভিড়। আর খানিকক্ষণ পরেই লাল পোশাক পরা, বাবরি চুল পরিপাটি করে আঁচড়ানো সৌম্যদর্শন এক উজ্জ্বল চোখ সন্ন্যাসী খড়ম খটখটিয়ে নেমে এলেন ওপর থেকে। মুহূর্তে দিব্য গন্ধে চারিদিক মাতোয়ারা। সকলে ভক্তি ভরে উঠে দাঁড়িয়েছে। দেখা দেখি আমরাও। অজান্তেই আমার মুখ থেকে বেরিয়ে এলো, কি অলৌকিক গন্ধ রে মানি। মানুষই জোরে জোরে নাক টানলো। গন্ধটা খুব চেনা লাগছে রে আমার। কোথায় যেন বড় মাইমার ফ্রেঞ্চ পারফিউমটা কি। ভক্তদের বাবা বাবা রবে মানুষের গলা ঢাকা পড়ে গেল। তিনি সযত্নে পাতা অজিনাসনে বসলেন। মন্দ্রকণ্ঠে সকলকে বললেন, বসো। বলেই অর্চনার বাবার দিকে তাকিয়েছেন। কই, আমার বেটি কোথায়, আমার খ্যাপা মা? অর্চনার বাবার জ্যাঠতুতো দাদা প্রায় কোল পাঁজা করে নিয়ে এলো অর্ধ অচেতন অর্চনাকে। জ্যাঠা তখন স্থাপন করলেন লাল শাটিন মোড়া বেদির ওপর। অর্চনার দুই বোন দ্রুত এসে তিনখানা তাকিয়া দিয়ে দিল। সেই তাকিয়ার ঠেকাতে আধশোয়া অর্চনা কেমন নির্জীব নিষ্পানভাবে ঝুলছে। টকটকে লাল একটা শাড়ি, তার শরীর ঘিরে আষ্টে পিষ্টে জড়ানো, গায়ে ব্লাউজ নেই, মাথার চুলগুলো খোলা, কপালে এত বড় একটা রক্তচন্দনের ফোঁটা। গুরুদেব তার গলায় পঞ্চমুখী জবার মালা পরিয়ে জলদ গম্ভীর গলায় হুঙ্কার ছাড়লেন, মা, মাগো, করাল বদনী, তারা ব্রহ্মময়ী, একবার বুকে চেপে বস মা, বদরক্ত সব বেরিয়ে যাক মা, মাগো। চিৎকারের জন্য কিনা জানি না, অর্চনার স্থির শরীর একটু নড়ে চড়ে উঠল। তারপরে আচমকা গলা থেকে ছিটকে এসেছে গৌগ শব্দ। ঠোঁট বেয়ে কষ গড়াচ্ছে, এক মাথা চুল ঝপাং করে নেমে আসছে মুখের ওপর, আবার ঝাঁকুনি খেয়ে ছড়িয়ে পড়ছে। ঘর জুড়ে অস্ফুষ্ট মা ধ্বনি। আচমকা কে যেন কাঁসুর বাজাতে শুরু করলো। অর্চনার মা শাঁখ বাজাচ্ছে। বাবা, জ্যাঠা, জেঠিরা ষষ্ঠাঙ্গে প্রণত মেয়ের পায়ের কাছে। গুরুদেব একটি করে ফুল ছুঁড়ে ভক্তদের হাতে দিচ্ছেন আর প্রশ্ন করছেন, বলো, তোমাদের কি জিজ্ঞাসা আছে? মার কাছে কি জানতে চাও তুমি? এক এক করে মানুষ এগিয়ে যাচ্ছে সামনে। মাকে প্রণামী দিয়ে জানতে চাইছে নিজের ভূত ভবিষ্যৎ। হঠাৎ দেখি নীল সাদা স্কুল ইউনিফর্ম পরা মানুষই এগিয়ে যাচ্ছে বেদির দিকে। একেবারে সামনে গিয়ে প্রশ্ন করলো, মা, আমাদের অর্চনা কবে ভালো হবে মা? এবার আর গুরুদেব অর্চনার দিকে ফিরলেন না, মানুষকে কাছে টেনে নিয়েছেন। মণি মুক্ত খচিত আঙুলগুলো মানুষের মাথার ওপর। ভালো হবে কি রে বেটি, তোর বন্ধু তো ভালো হয়ে গেছে। বাড়ি ফিরে সবিস্তারে সকলকে বর্ণনা দিলাম পুরো ঘটনা। মা তো শুনে গদগদ।
আমাকে সামনের শনিবার একবার নিয়ে চলতো। বাবা ধমকে উঠল, খবরদার না, যত সব বুজরুকি ভণ্ডামি। দাদা বলল পুলিশে খবর দেওয়া উচিত, গুরুদেবটাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত। আমি তর্ক করে উঠলাম, কেন? তিনি কি দোষ করলেন? তার ওষুধ খেয়েই তো মাথার যন্ত্রণা আর একটুও নেই অর্চনার, সেটা জানিস? তাছাড়া আমরা নিজের চোখে দেখে এসেছি ওর ভেতরে সত্যি সত্যিই মা কালী। দাদা রেগে গেল, হায়ার সেকেন্ডারি দিবি, এখনো এত গাধার মতো কথা বলিস কি করে রে অপু? আমি দাদার উপর খুব রেগে গেলাম। তর্ক করলাম না বটে, তবে বাবার কথা মানতেও পারলাম না মনে মনে। বিশ্বাসেই ঈশ্বরকে পাওয়া যায় আমি জানি। অর্চনাটা ঠিক করলাম এর পরের দিন মা কালীর কাছে গিয়ে পরীক্ষার রেজাল্টের কথা জিজ্ঞেস করব। অর্চনা অবশ্য তার আগেই মরে গেল। সেদিন ছিল রাখি পূর্ণিমা। সকাল থেকেই টিপটিপ বৃষ্টি। কেয়ার মুখে খবর পেয়ে আমি আর মানসী পড়ি মুড়ি করে ছুটেছি। গিয়ে দেখে ক্লাসের প্রায় অর্ধেক মেয়ে পৌঁছে গেছে, কয়েকজন দিদিমণিও। ভেঙে পড়েছে গোটা অঞ্চল। অত লোক, তবু কারোর মুখে একটা শব্দ নেই। উঠোনের ফুলে ভরা গন্ধরাজ গাছটার নিচে বিশাল এক বোম্বাই খাটে শুয়ে আছে অর্চনা। রক্তলাল শাড়ির আড়ালে শুকনো সরু কাঁঠালি চাপা ডালের মতো শরীর, প্রায় দেখাই যায় না। ছোট্ট কপালে টিপ যেন শেষ বিকেলের সূর্য, গলায় জবা ফুলের মোটা মালা। আমার সমস্ত শরীরটা ঝনঝন করে উঠল। স্পষ্ট দেখতে পাচ্ছি অর্চনা চোখ খোলার চেষ্টা করছে, পারছে না। স্কুল হচ্ছে অপু, অনেক দূরে। পড়া হয়ে গেল না রে, ফিজিক্সটা এখনো কত বাকি। দুহাতে মুখ ঢেকে ফেললাম। চারিদিকে কি ভয়ানক ভাঙচুর চলছে। ভাঙছে, খালি ভাঙছে। ভাঙনে যেন সব ভেসে গেল। শ্রদ্ধা, প্রেম, সমর্পণ, ভক্তি, বিশ্বাস। আমার ভেজা চোখ মারি অর্চনা চলে গেল, দীপিকা চলে গেল, প্রবীর দ্বারাও। বিকেল বড় তাড়াতাড়ি ফুরিয়ে গেল। আমাদের বিকেল, আমাদের সেই হলুদ বিকেল। এখন শুধু সামনে এক যুদ্ধের প্রস্তুতি। শরতের বাতাস কাঁপিয়ে মাঝে মাঝেই সাইরেন বেজে ওঠে। এয়ার রেড, অল ক্লিয়ার, এয়ার রেড। ছদ্ম মহড়ার স্কুলে খোঁড়া ট্রেঞ্জে অথবা বালির বস্তার আড়ালে লুকোই আমরা। সন্ধে হতেই রাস্তার বাতিগুলো মুখ ঢাকে কালো ঠুলিতে। রুদ্ধ জানলা দরজার কাছে আড়াআড়িভাবে সাঁটা হয় কাগজের ফালি। পুজোর আগে শহর জুড়ে প্রতিরোধের সাজ সাজ রব। আমার মনের ভেতরেও এক যুদ্ধের প্রস্তুতি চলতে থাকে অবিরাম। ক্রমশ বড় হয়ে উঠি আমি, সত্যিকারের বড়। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। এই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।